হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো পল্লব শাসন ব্যবস্থা। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তারা উপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনা হলো পল্লব শাসন ব্যবস্থা নিয়ে। তো প্রথমেই বলা যায় যে পল্লবদের উত্থান ও পতন ভারতবর্ষের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তো উত্তর ভারতে যখন গুপ্তদের উত্থান হয়েছিল, ঠিক সেই সময়েই দক্ষিণ ভারতে পল্লবদের উত্থান হয়েছিল। তো নানা কারণে গুপ্ত শাসন ব্যবস্থার বা গুপ্ত সাম্রাজ্যের পতন হলেও কিন্তু পল্লব শাসন ব্যবস্থা গুপ্ত সাম্রাজ্যের তুলনায় দীর্ঘমেয়াদী ছিল এবং পল্লব সাম্রাজ্যের এই দীর্ঘমেয়াদী হওয়ার পেছনে মূলত পল্লব শাসন ব্যবস্থাকে দায়ী করা হয়। তো প্রথমেই বলা যায় যে কোন কোন উপাদান থেকে আমরা পল্লব শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। তো মূলত বৈকুণ্ঠ পেরুমল মন্দির লিপি, এছাড়া নন্দী বর্মনের উদয়নদিরাম তাম্র শাসন, এছাড়া মহেন্দ্র বর্মনের মত্তবিলাস প্রহসন থেকে আমরা পল্লব শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। তো পল্লব শাসন ব্যবস্থা মূলত দুটি ভাগে বিভক্ত ছিল, একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আর একটা প্রাদেশিক শাসন ব্যবস্থা। তো প্রথমে আমরা আলোচনা করব কেন্দ্রীয় শাসন ব্যবস্থা নিয়ে। তো এই ক্ষেত্রে বলা যায় যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সর্বোচ্চ স্তরে ছিল রাজা এবং রাজার গৃহীত সিদ্ধান্তই সর্বেসর্বা বলে মনে করা হতো এবং রাজা নিজেই সমস্ত বিভাগ বা সমস্ত দায়িত্বের কিন্তু দেখাশোনা করত। এছাড়া বলা যায় যে এই সময় রাজারা বিভিন্ন বড় বড় উপাধি গ্রহণ করতো, যেমন মহারাজাধিরাজ, ধর্ম মহারাজাধিরাজ ইত্যাদি। তারপরে বলা হয়েছে রাজ কর্মচারী। তো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাজারা বেশ কতগুলি রাজ কর্মচারী নিয়োগ করত। এছাড়া এই রাজ কর্মচারীরা কিন্তু একাধিক রাজ কর্মচারী একাধিক বিভাগের দেখাশোনা করত এবং তারা রাজাকে বিভিন্ন বিষয়ে কিন্তু সিদ্ধান্ত দিতেন আর কি। তারপরে বলা হয়েছে প্রদেশ বা মণ্ডল। তো সমগ্র সাম্রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সমগ্র সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করা হতো। এই প্রদেশগুলিকে বলা হতো কি মণ্ডল। এই প্রদেশগুলিকে বলা হতো মণ্ডল এবং রাজকুমার যারা ছিল অর্থাৎ রাজার সন্তান, তারাই প্রদেশগুলির শাসন কার্য পরিচালনা করতেন এবং তারা প্রদেশগুলির দেখাশোনা করতেন বলা যায়। তারপরে রয়েছে কোট্টম। তো সমগ্র প্রদেশকে মানে সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করা হচ্ছে, আবার প্রদেশগুলিকে কোট্টমে বিভক্ত করা হচ্ছে। কোট্টম মানে কি জেলা, ঠিক আছে। তো কোট্টম বা সমগ্র প্রদেশকে কয়েকটি কোট্টমে বিভক্ত করা হচ্ছে এবং এই কোট্টমের কিন্তু দেখাশোনা করতে বিভিন্ন রাজ কর্মচারীরাই। তারপরে রয়েছে গ্রাম বা নাডু। তো কোট্টমগুলিকে আবার গ্রামে বিভক্ত করা হতো, এই গ্রামগুলিকে বলা হতো কি নাডু। তো বলা যায় যে পল্লব শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তরে ছিল এই গ্রামগুলি এবং কি হয়েছে যে এই গ্রামগুলি যারা শাসন কার্য পরিচালনা করতেন তাদেরকে বলা হতো গ্রামাধ্যক্ষ বা গ্রামের প্রশাসক। তারপরে রয়েছে সেনাবাহিনী। তো পল্লব শাসন ব্যবস্থার অন্তর্গত সেনাবাহিনীরা যে ছিল তাদেরকে মূলত দুটি ভাগে বিভক্ত ছিল। প্রথমত হলো হচ্ছে যে নৌবাহিনী আর দ্বিতীয়তম রয়েছে স্থল বাহিনী। তো স্থল বাহিনীর মধ্যে মূলত এই স্থল বাহিনী গড়ে উঠেছিল বিভিন্ন অশ্বারোহী, পদাতিক এবং হস্তি বাহিনী নিয়ে গড়ে উঠেছিল তাদের এই সেনাবাহিনী। তারপরে রাজস্ব ব্যবস্থা, এক্ষেত্রে বলা হয়েছে যে এই সময় কর আদায় করত বিভিন্ন রাজকর্মচারীরা এবং কি যে উৎপাদিত ফসলের 1/10 কর হিসেবে রাজারা গ্রহণ করতেন এবং বিভিন্ন রাজকর্মচারীরা একসঙ্গে সমস্ত গ্রামের কর আদায় করে রাজকোষে জমা দিতেন। তো এই করের পাশাপাশি কতকগুলি আবার স্থানীয় কর আদায় করত এবং এই স্থানীয় করগুলি আবার রাজকোষে জমা করা হতো না। এই স্থানীয় করগুলি দ্বারা মূলত বিভিন্ন জনকল্যাণমূলক কাজ, যেমন সেচ, খনন, সেচ সংস্কার, বিভিন্ন জনকল্যাণমূলক কাজ তারা সম্পাদন করতেন। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমার পল্লব শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।